ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এই শিরোনামে এক্সপেরিয়েন্স 6, আজকে মূলত কাজ করব আমরা 6.3.1। চলুন শিক্ষার্থীরা আমরা সরাসরি ডিরেকশনটি দেখে নিই এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী সেভাবে কাজগুলো করি। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের 6.3.1 এ। খেয়াল করেন ডিরেকশনে যে বিষয়টি বলেছে, রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট। আপনাদের অনুচ্ছেদের প্রথম অংশটি পড়তে হবে। দ্যাট মিনস এটি আমাদের অনুচ্ছেদের প্রথম অংশ। ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার বিলো। এর টপিকটি হচ্ছে ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার। In groups, discuss and identify the sentences that reflects formal features as given in the table below. এবং এরপরে বলছে দলে নিচের সারণীতে দেওয়া যে বাক্যগুলি ফর্মাল ফিচার্স আছে তা চিহ্নিত করো এবং আলোচনা করো। The first one is done as an example. উদাহরণস্বরূপ প্রথমটি দিয়ে দেওয়া আছে। খেয়াল করুন শিক্ষার্থীরা আমাদের যে বিষয়টি করতে হবে, আমি একটু বিস্তারিত বলছি আপনাদের। এই যে টেক্সটটি রয়েছে আমাদের মোটামুটি এখানে 7টির মতো বাক্য রয়েছে আপনাদের। এই 7টি বাক্য পড়ার পরে কোন বাক্যটি কোন জায়গায় ফিচার্স গুলোতে মিল করছে, যেমন ফর্মাল চয়েস আনুষ্ঠানিক নির্বাচনের ক্ষেত্রে, যেমন এখানে উদাহরণস্বরূপ একটি আপনাদের দেওয়া হয়েছে। আর কি কি বাক্য এই জায়গাটাতে আসতে পারে এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি কি বিষয়টি আসতে পারে। আমরা যেভাবে ক্লাসটিকে আজকে সাজিয়েছি, প্রথমত আমরা আপনাদের এই যে টেক্সটটি রয়েছে সেটি আমরা জেনে নেব এবং পরবর্তীতে গিয়ে এই যে ফিচার্স গুলো রয়েছে ফিচার্স গুলো আগে বিস্তারিত জানবো। কারণ ফিচার্স গুলো যদি আপনি না বুঝেন, যদি প্যাসিভ ফর্ম না বুঝেন, তারপর কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স না বুঝেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে আইডেন্টিফাই করতে পারবেন না। অতএব আমার একটা কনফিউশন রয়েছে, আপনাদের এই জায়গাতে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি আসলে দেওয়ার আগে ফিচার্স গুলো যদি বিস্তারিত আলোচনা করতো, তারপরে যদি কাজটি আপনাদের দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো হতো। এটা হচ্ছে আমার একটা অপিনিয়ন। তো চলুন শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে টেক্সটটা সুন্দর করে জেনে নেই এবং পরবর্তীতে আপনাদের শুধু যে কাজটি সেটা হচ্ছে যে নাম্বার যে দেওয়া হয়েছে আপনাদের এই যে 1 নাম্বার বাক্যটি কোন জায়গায় থাকবে বা কোন কোন জায়গায় বা কোন কোন ফিচারের অংশ হিসাবে সেটি সংযুক্ত করা হচ্ছে বা করতে পারছেন, এতটুকুই। কিন্তু আমার বিষয় হচ্ছে যে আপনি যে ফিচার্স গুলো নিবেন সেই ফিচার্স গুলো সম্পর্কে তো আমাদের শিক্ষার্থীদের জানার দরকার ছিল। সে বিষয়টা জেনে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কাছে কাজটি সহজ হবে এবং বুঝে করাটাই সবচেয়ে ভালো হবে। আমরা প্রথমে আগে টেক্সটটি পড়ে নেব এবং পরবর্তীতে ফিচার্স গুলো আলোচনা করব এবং তার পরবর্তীতে আমরা আপনাদের এখানে যেটা নিতে বলেছে এই যে কোন কোন সেন্টেন্সটি আপনাদের হবে, কোন কোন সেন্টেন্সটি হবে সেই সেন্টেন্সগুলো নিয়ে কাজ করব। তো চলুন আমরা আগে টেক্সটটি সুন্দর করে পড়ে নিই বাংলা সহকারে। আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি। চাইল্ড লেবার ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড পটেনশিয়াল অ্যান্ড ডিগনিটি। এখানে যে বিষয়টি বলছে শিশু শ্রমকে বর্ণনা করা হয় এমন কাজ হিসাবে যা শিশুদেরকে তাদের চাইল্ডহুড শৈশব পটেনশিয়াল সম্ভাবনা অ্যান্ড ডিগনিটি মর্যাদা which harm physical and mental development. তাহলে যে বিষয়টি বলছে যে শিশু শ্রমকে বর্ণনা করা হয় এমন কাজ হিসেবে যা শিশুদেরকে তাদের শৈশব সম্ভাবনা এবং মর্যাদা থেকে বঞ্চিত করে, যা তাদের শারীরিক এবং মানসিক উন্নতিতে ক্ষতিগ্রস্ত হয়। It is highly continuous ethical issue in developing and undeveloped countries. এখন যে বিষয়টি বলছে একটি উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহে চরম বিতর্কপূর্ণ নৈতিক একটি বিষয়। ইথিক্যাল একটি বিষয় হচ্ছে নৈতিক বিষয়ের সাথে ধরা হয়। Where millions of children are forced to work under hazardous conditions to support themselves and their families. এরপরে দ্বিতীয় লাইনে আপনাদের যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে যেখানে লক্ষ লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য হয় তাদের নিজেদের এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে বা পরিবারের প্রতিপালন করতে। তাহলে আমরা যে বিষয়টি এখানে পেলাম যে শিশু শ্রম সম্পর্কিত এই বিষয়টি আলোচনা করা হচ্ছে যে শিক্ষার্থীদের শৈশব সম্ভাবনা মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে যা তাদের শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একটি উন্নয়নশীল এবং উন্নত দেশসমূহে চরম বিতর্কমূলক এরকম নৈতিক বিষয় হিসেবে ধরা হয় এটি, এবং যেখানে লক্ষ লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে তাদের পরিবারকে সাপোর্ট করার জন্য। It has been going on for more than 200 years. মোটামুটি 200 বছরেরও বেশি সময় ধরে এটি চলে আসছে, and now is the time to put an end to it.
এখন সময়টি হচ্ছে এটার শেষ করার। এই যে শিশুশ্রম হচ্ছে সেটা যেন ইতি টানা যায় সে বিষয়টি। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি পাচ্ছি, দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইজ ডেভেলপিং অ্যান্ড আনডেভেলপড কান্ট্রিজ রেইসেস আ র্যাঙ্ক অফ ethical concerns including exploitation, abuse and violation of human rights. উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে শিশুশ্রমের ব্যবহার, শোষণ, অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘন সহ বেশ কিছু নৈতিক উদ্বেগের বিষয় সামনে নিয়ে আসে। দ্যাট মিনস শিশুদের যে কাজ করানো হয় এতে করে কিন্তু মানবাধিকার লঙ্ঘন করা হয়, শিশুদের ব্যবহার করা হয়, শোষণ করা হয় এবং অপব্যবহারও করা হয়, সেই জিনিসগুলো বলা হচ্ছে। চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজনস আর অফন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স। এই অঞ্চলগুলোতে কাজে নিযুক্ত শিশুরা প্রায়ই বিপজ্জনক কর্মপরিবেশ এবং দীর্ঘ কর্মঘণ্টার শিকার হয়। দ্যাট মিনস তারা দীর্ঘ সময় কাজ করে এবং একটি বিপজ্জনক কর্মপরিবেশে তাদের থাকতে হয়। উইচ ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার দিকে একজন শিশুকে ধাবিত করতে পারে। আমরা এর পরবর্তী বাক্যটি দেখব, ইন অ্যাডিশন। এটা আমাদের একটি কোহেসিভ ডিভাইস। তাহলে যেহেতু এখানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করেছে, যখন আমরা কোহেসিভ ডিভাইসের ফিচার্স পাবো ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, তখন আমরা কিন্তু এই লাইনটি ওখানে রিপ্লেস করব। ইন অ্যাডিশন দে আর পেইড লো ওয়েজেস and are often denied access to education and health care. পাশাপাশি তাদের নিম্ন মজুরি প্রদান করা হয় এবং প্রায়ই শিক্ষা ও স্বাস্থ্য সেবার সুযোগ থেকে বঞ্চিত হয়। On the other hand, অন্যদিকে there are arguments in favor of child labor. অন্যদিকে শিশুশ্রমের পক্ষে কিছু যুক্তি রয়েছে, such as যেমন the need of children to support their families financially. এই যুক্তিগুলো হচ্ছে এরকম, যেমন শিশুদের তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার প্রয়োজনীয়তা। অনেকে এই ধরনের যুক্তি দিতে পারে যে শিশুদের তো একটি দায়িত্ব রয়েছে বা তারা এইভাবে ইনকাম করার মাধ্যমে তাদের পরিবারকে পরিচালনা করছে, এরকম একটি যুক্তিও রয়েছে। The importance of learning practical skills, এবং এরকমও যুক্তি রয়েছে বাস্তবিক দক্ষতা শিখনের গুরুত্ব। অ্যান্ড দ্য আর্গুমেন্ট, এবং আরো যুক্তি হলো দ্যাট যে দি অল্টারনেটিভ টু চাইল্ড লেবার মে বি ব্যাগিং, স্টাইলিং অর ওয়াচ। এবং আরো যে যুক্তি সেটি হলো শিশুশ্রমের বিকল্প হয়তো ভিক্ষাবৃত্তি, চুরি কিংবা এর চেয়েও খারাপ কিছু। এই ছিল আপনাদের এই টেক্সটের প্রথম অংশটি। আমরা এর পরের অংশটি পরবর্তী যে আমাদের অ্যাক্টিভিটি রয়েছে সেখানে পাবো। এই যে 7টি বাক্য আমরা পেলাম, এই বাক্যগুলো এই ফিচার্স এর আলোকে, এই বাক্যগুলো এই যে ফিচার্স গুলো রয়েছে আপনাদের, এই ফিচার্স গুলোর কোনটিতে সেট হবে সেটাই শুধু আপনাকে নির্ণয় করতে হবে। তাহলে একটি বিষয় খেয়াল করেন শিক্ষার্থীরা, যেহেতু আমাদের ফিচার্স গুলোতে আপনাকে ওই বাক্যটা বসাতে হবে, যদি আপনি মুখস্থ করেন তাহলে খুব সহজ একটি কাজ, আর যদি ফিচার্স গুলো বুঝে করেন তাহলে আপনার সারা জীবনের জন্য প্রয়োজন হবে বা কাজে লাগাতে পারবেন। চলুন আমরা এই পর্যায়ে আগে ফিচার্স গুলো জেনে নেই। শিক্ষার্থীরা, আমরা ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এর অ্যান্সার কিউ টু অ্যাক্টিভিটি 6.3.1 এ এসেছি। শুরুতে আমরা ফিচার্স গুলো একটু এক পলকে জেনে নিব, তাহলে আপনাদের এই টেক্সট বাদ দিয়ে আরো যে টেক্সট রয়েছে সেই টেক্সট গুলোতেও কিন্তু আপনি এইভাবে ফিচার্স গুলো বের করতে পারবেন। প্রথমেই যে ফিচার্সটি আপনাদের রয়েছে, ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, শব্দের আনুষ্ঠানিক বাছাই। ইন ফর্মাল রাইটিং উই চয়েস words that are respectful and professional. In formal writing, we choose words that are respectful and professional. তাহলে যে বিষয়টি বলছে আমরা বাংলা সহকারে লিখেছি, আপনাদের জন্য খুবই সহজ হবে বুঝতে পারাটা। ফর্মাল রাইটিং এ আমরা সম্মানজনক এবং পেশাদার শব্দ ব্যবহার করি। উদাহরণস্বরূপ, ইনস্টেড অফ সেইং কিডস, আমরা কিডস না বলে উই সে, ফর্মালের ক্ষেত্রে আমরা বলবো চিলড্রেন। এরপরে আসেন আপনাদের 2 নম্বর যে ফিচার্সটি, সেটি হচ্ছে ইউজ অফ প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্মের ব্যবহার। তাহলে আমাদের যত বাক্য রয়েছে পৃথিবীতে সবগুলো বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এই ভয়েসের ক্ষেত্রে। তাহলে ভয়েসের দুটো অংশ রয়েছে আপনাদের, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে আমাদের এইখানে যে বিষয়টি জানতে হচ্ছে সেটি হচ্ছে আপনাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে ফর্মালে যে আমরা ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম। তাহলে প্যাসিভ ফর্মটা কিরকম সেটা আমরা একটু জেনে নেই। এই বিষয়ে আমাদের একটি বিস্তারিত ক্লাস রয়েছে, যে সকল শিক্ষার্থীরা অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টা একটু বিস্তারিত জানতে চান আমাদের ইউটিউবে রয়েছে। এই মুহূর্তে যে থাম্বনেলটি দেখছেন সেটা একটু সার্চ করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন এর লিঙ্কটি। প্যাসিভ ফর্ম ইজ অফন ইউজড ইন ফর্মাল রাইটিং টু ফোকাস অন দ্য অ্যাকশন রাদার দেন হু ডিড ইট। খেয়াল করেন
যে বিষয়টি বলছে প্যাসিভ ফর্ম প্রায়ই ফর্মাল রাইটিং এ ব্যবহৃত হয় যেখানে ফোকাস থাকে কাজের উপর, কারা করছে তার উপর নয়। জাস্ট এইটুকু শুধু জিনিস আপনি মাথায় নেন, যেমন দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, কাজটি সম্পূর্ণ হয়েছে। কে করেছে সেটাকে আমরা একটু হাইড করে রাখতে চাচ্ছি বা ফোকাস তার উপরে দিতে চাচ্ছি না। ঠিক এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসটি অবশ্যই ব্যবহার করব। এরপরে আমরা উদাহরণস্বরূপ যে বিষয়টি দেখিয়েছি আপনাদের, দ্য রিপোর্ট ওয়াজ কমপ্লিটেড। দেখেন সংবাদটি সম্পূর্ণ হয়েছে, কে করেছে সেটা আমরা নেইনি। ইনস্টেড অফ আই কমপ্লিটেড দ্য রিপোর্ট, এই যে বাক্যটি দেখছেন আই কমপ্লিটেড দ্য রিপোর্ট, এখানে কর্তা দ্যাট মিনস সাবজেক্ট প্রাধান্য পেয়েছে, এই জন্য আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। আর যেহেতু এখানে কর্মটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, দ্য রিপোর্ট ওয়াজ কমপ্লিটেড, এই জন্য আমরা এটাকে প্যাসিভ ফরম্যাট বলে থাকবো। আশা রাখি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনাদের একটু জাস্ট বেসিক জিনিসটি, আমরা মূল আলোচনায় কিন্তু এখনো যাইনি। এটার এক্সট্রা যে বিষয়টি রয়েছে বা যে থাম্বনেলটি আপনাদের আমি দেখালাম সেটা আপনারা একটু দেখে নেবেন, তাহলে আরো ভালো বুঝবেন। এরপরে আসেন নাম্বার 3, ইউজ অফ লং সেন্টেন্সেস। আমরা জানি যে সেন্টেন্স শর্ট রয়েছে, লং রয়েছে, সেক্ষেত্রে লং গুলো কম্পাউন্ড অথবা কমপ্লেক্স হতে পারে। তাহলে ফর্মাল সেটিং এর ক্ষেত্রে বা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমরা অবশ্যই কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করব। ফর্মাল রাইটিং অফন ইউজেস লঙ্গার সেন্টেন্সেস উইথ মোর ডিটেল, যে বিষয়টি বলছে যে ফর্মাল রাইটিং এ প্রায়শই লম্বা বাক্য ব্যবহার করা হয় যেখানে বেশি বিস্তারিতভাবে বিষয়গুলো আলোচনা করা হয়। দিস সেন্টেন্সেস মাইট হ্যাভ মাল্টিপল পার্টস, তাহলে যেহেতু এটি একটি বড় বাক্য তার অনেকগুলো অংশ থাকবে। কম্পাউন্ড অর আইডিয়া দ্যাট ডিপেন্ড অন ইচ আদার, এবং এই বাক্যগুলোতে একাধিক অংশ থাকতে পারে বা পারস্পরিক নির্ভরশীল ধারণা থাকতে পারে। এইগুলোকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড বলছি। এই বিষয়ে কিন্তু আমাদের ক্লাস রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আমাদের একটা গ্রামার প্লেলিস্ট নামে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে আসেন 4 নম্বর যে বিষয়টি, লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি কোহেসিভ ডিভাইস। তাহলে 3টি বিষয় এখানে একসাথে নেওয়া হয়েছে, আমরা একটু সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। Formal writing uses clear literal language and advanced vocabulary words. তার ফর্মাল রাইটিং এ পরিষ্কার এবং সরাসরি ভাষা এবং উন্নত শব্দ ভান্ডার ব্যবহৃত হয়। আমরা দৈনন্দিন ভাবে যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলো কিন্তু ব্যবহার করা হয় না, বা স্ল্যাং ওয়ার্ড কিন্তু ব্যবহার করা হয় না ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে বা ফর্মাল কনভারসেশনের ক্ষেত্রে। এটা কিন্তু শব্দগুলো একেবারে পরিষ্কার, সরাসরি এবং উন্নত মানের শব্দ ব্যবহার করা হয়। যেমন কবি সাহিত্যিকরা যেভাবে কথা বলেন বা রাইটার যারা আছেন কথা বলেন, তাদের কিন্তু সবসময় ফর্মাল সিচুয়েশনেই বা ওই ভাষাগুলোই বা ওই শব্দগুলোই ব্যবহার করেন। এরপরে আসেন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস লাইক দেয়ারফোর অর as a result help to connect ideas smoothly. এটা হচ্ছে আমাদের কোহেসিভ ডিভাইসের বিষয়টি বলছে যে therefore as a result firstly secondly thirdly finally, আমরা যে কোহেসিভ ডিভাইস জেনে এসেছি এক্সপেরিয়েন্স 5 এ সেই বিষয়টি, এটা আমরা জানি, এজন্য আমরা বিস্তারিত আলোচনা করছি না। এরপর আসেন 5, ইউজ অফ সেন্টেন্স ফুললি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড। আমরা জানি যে কোনো রাইটিং এর সর্বশেষ যে বাক্যটি থাকে সেটাকে আমরা কনক্লুশন বলে থাকি। যদি সেটা এসে হয় সেক্ষেত্রে কনক্লুশন একটা প্যারাগ্রাফ থাকে। যেহেতু আমাদের এই রাইটিংটা একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো, এই জন্য আমরা সর্বশেষ বাক্যটাকে নিতে পারি। বা এই ধরনের কোনো মত যদি আরো কোনো বাক্য দিয়ে থাকে যে কোনো কিছুর সমাপ্তি প্রকাশ করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে ফুলি ইলাবোরেট অ্যান্ড কনক্লুডেড বাক্য হিসেবে ধরতে পারি। সেন্টেন্সেস ইন ফর্মাল রাইটিংস আর ইউজুয়ালি কমপ্লিট অ্যান্ড প্রোভাইডেড ফুল ইনফরমেশন। তাহলে যে বিষয়টি বলছে ফর্মাল রাইটিং এ বাক্যগুলি সাধারণত সম্পূর্ণ এবং সম্পূর্ণ তথ্য প্রকাশ করে বা প্রদান করে। উইথ আ ক্লিয়ার বিগিনিং, যেখানে স্পষ্টটা খুব শুরু হবে এবং মিডল থাকবে, অ্যান্ড এন্ড মাঝখানে এবং শেষ থাকে। দে আর ফুললি এক্সপ্লাইন্ড, এগুলো সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়। অ্যান্ড ডোন্ট লিভ আউট ইম্পর্টেন্ট ডিটেল, এবং গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে না। এই হচ্ছে আমাদের ফিচার্স গুলো আমরা জেনে নিলাম। এখন আমরা এক পলকে শুধু অ্যান্সারটি দেখে নিব। শিক্ষার্থীরা, আমরা আপনাদের বইতে এই অংশটা পেয়েছিলাম এবং এই অংশটা পেয়েছিলাম। জাস্ট এইটা আমি যেভাবে ব্যবহার করেছি আপনি এইভাবেই শুধু সেন্টেন্স নাম্বার দিয়ে দিবেন এবং সেন্টেন্সটা লিখে দিবেন, এতটুকুই আপনাদের কাজ। কোন শিক্ষার্থী যদি রয়েছেন যে আমি কেন 1 নাম্বারটি নিলাম এই বিষয়টা জানতে উৎসুক, সে সকল শিক্ষার্থীরা শুধু এই অংশ
অংশটি দেখবেন, কারণ এখানে আমি বিস্তারিত ভাবে ব্যাখ্যাটা তুলে ধরেছি। ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, শব্দের আনুষ্ঠানিক বাছাইয়ের ক্ষেত্রে আমি নিয়েছি 1, এরপরে নিয়েছি 4 এবং এরপরে নিয়েছি 5। তাহলে আমি এই 3টি বাক্য কেন নিলাম এর ব্যাখ্যাটা কিন্তু আমি এই জায়গায় লিখেছি। যে সকল শিক্ষার্থীরা আপনারা চান যে একটু বিস্তারিত ভাবে এবং আমি যে কাজটি করছি সেই কাজের ব্যাখ্যাটা আমি জানবো, তাহলে আপনারা এইভাবে এই ব্যাখ্যাটি এক্সপ্লানেশনটি জেনে নেবেন। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদের প্রথম যেটার উত্তর দিয়ে দেওয়া ছিল সেটাতে আমরা সেন্টেন্স 1 কেন নিয়েছে সেটার ব্যাখ্যা কিন্তু বইতে নেই, বাট আমি কিন্তু দিয়েছি, একটু খেয়াল করেন। ইউজ অফ ফর্মাল ভোকাবুলারি সাচ এস depriving dignity and development to maintain a serious and academic tone। তাহলে এই যে শব্দগুলো ব্যবহার করে এগুলো গম্ভীর এবং একাডেমিক টন বজায় রাখে বিধায় আমরা এটাকে ফর্মাল চয়েস হিসাবে নিয়েছি। আশা রাখি শিক্ষার্থীরা বুঝতে পারছেন। আমি সবগুলোর ব্যাখ্যাগুলো আলোচনা করছি না, যে এটা যদি আপনি মনে করেন যে আমি ডিটেলসটা জানবো তাহলে আপনি দেখে নিয়েন। এরপরে আসছেন এখানে 5 নম্বর বাক্যের ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে কেন এটা ফর্মাল চয়েস আমরা নিলাম। এরপরে আসেন আমরা 2 নম্বরে যে ফিচার্সটি পেয়েছিলাম ইউজ অফ প্যাসিভ ফর্ম। তাহলে প্যাসিভ ফর্মের গঠন, আমরা যেহেতু অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের ধারণাটি পেয়ে গেলাম যে এখানে কর্মটাই প্রাধান্য পাবে, এই ধরনের বাক্য যেগুলো রয়েছে সেগুলোকে শুধু আপনি নিয়ে নেবেন। যেমন প্রথম বাক্যটিও কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে, এই যে ইজ ডিসক্রাইবড চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড, এই যে ইউজ প্যাসিভ কন্ট্রাকশন ইজ ডিসক্রাইবড টু এমফাসাইজ দ্য সাবজেক্ট চাইল্ড লেবার রেদার দেন দ্য অ্যাকশন। এখানে মূলত অ্যাকশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সাবজেক্টটাকে নয়। এই জন্য আমরা এই বাক্যটি নিয়েছি। জাস্ট এভাবে কিন্তু আপনি বুঝে করবেন শিক্ষার্থীরা। যদি বুঝে না করেন তাহলে অন্য টেক্সটে যখন যাবেন বা আপনাকে মূল্যায়নে দেওয়া হবে তখন কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। কারণ এই ক্ষেত্রে আপনি অনেকেই রয়েছে শুধু মুখস্থ করবেন যে এই টেক্সট থেকে তো এই কয়েকটি 7টি বাক্য আমরা মুখস্থ করে নেই, কিন্তু আপনাকে যখন বাস্তব জীবনে আপনি প্রয়োগ করবেন এগুলো, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। এরপরে আমরা 6 নম্বর বাক্যটিও নিয়েছি, জাস্ট এভাবে তার বিস্তারিত বিশ্লেষণটিও রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আমরা তৃতীয় বিষয়টিতে যাচ্ছি, ইউজ অফ লং সেন্টেন্সেস কম্পাউন্ড কমপ্লেক্স। আমাদের অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্স আর ডিভাইডেড ইনটু 3 কাইন্ডস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা নর্মালি যখন একটা সাবজেক্ট পাই এবং একটা ভার্ব পাই সেই অংশটাকে আমরা ধরি সিম্পল সেন্টেন্স, এবং যখন আমরা দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব পেয়ে থাকি, ঠিক আছে, আবার সাবজেক্ট এবং আবার ভার্ব, তখন কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলোকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স বলে থাকি। এখন কম্পাউন্ড কোনগুলোকে আমরা বলবো একটু শুধু আপনাদের জানিয়ে রাখি, যেহেতু শিক্ষার্থীরা এই বিষয়টা সম্পর্কিত একেবারেই নতুন, আপনারা যারা 8ম শ্রেণীতে পড়ছেন, আমরা এর সাপোর্টেড ক্লাস আমাদের রয়েছে, আপনি অবশ্যই গ্রামারের প্লেলিস্টে ঢুকবেন এবং পেয়ে যাবেন। আমি শুধু আপনাদের কোহেসিভ ডিভাইস যে ইউনিটটা ছিল এক্সপেরিয়েন্স 5, সেখানে কিন্তু আমরা কোহেসিভ ডিভাইসে একটা অংশ পেয়েছিলাম ফান ভয়েস। আপনারা একটু খেয়াল করে দেখবেন ফান ভয়েস, এখানকার অ্যান্ড, অর এবং বাট, এই যে আমি একটু লিখে দিই আপনাদের, অ্যান্ড অর বাট, এই 3টি সবচেয়ে বেশি কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়। দ্যাট মিনস এই 3টাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে এর বাইরে যে কনজাংশন গুলো রয়েছে যেগুলো দিয়ে যুক্ত হবে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তাহলে আমরা প্রথম যে সেন্টেন্স নিয়েছি, সেন্টেন্স নাম্বার 2, ইট ইজ হাইলি কন্টিনিউয়াস ইথিক্যাল ইস্যু ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ ওয়ার। তাহলে দেখেন আমরা এই সেন্টেন্সটাকে যেহেতু ওয়ার পেয়েছি, তাহলে আমরা বলতে পারি ব্যাখ্যাটি এভাবে, কমপ্লেক্স সেন্টেন্স উইথ মাল্টিপল ক্লজেস জয়েন বাই ওয়ার। ওয়ার দিয়ে একাধিক ক্লজ যুক্ত হয়েছে। আমরা জানি যে একটি সাবজেক্ট একটি ভার্ব মানে তাকে একটি সেন্টেন্স বলা হয়, এবং একটি সেন্টেন্সেরই আরেকটি নাম হচ্ছে ক্লজ। এইটুকু একটু কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। অনেকে শুধু রয়েছেন আপনি স্ক্রিনশট ব্যবহার করেন কিন্তু পুরো ক্লাস দেখেন না। এই যে আলোচনাগুলো আমি করলাম বা বললাম, আপনি যদি পুরোটি না দেখেন, না শুনেন, তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো ভালো মতো বুঝতে পারবেন না। এরপরে আমরা যে বাক্যটি নিয়েছি, 3 নম্বর বাক্যটি নিয়েছি, এটি নিয়েছি কম্পাউন্ড সেন্টেন্স উইথ 2 ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস জয়েন্ট বাই অ্যান্ড দিয়ে দুটো স্বাধীন বাক্য এখানে যুক্ত করা হয়েছে। এবং এরপরে আবার এখানে 5 নম্বর বাক্যটি আমরা অ্যাড করতে পারি। এটার ব্যাখ্যায় রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স উইথ আ মেইন ক্লজ অ্যান্ড আ সাবঅর্ডিনেট ক্লজ ইন্ট্রোডিউসড বাই উইচ দিয়ে যুক্ত করা হয়েছে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। শিক্ষার্থীরা আবারও আপনাদের একটু রিকোয়েস্ট করছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ধারণাটা কিন্তু একেবারে আপনাদের ক্লিয়ার হতে হবে। যদি আপনারা ক্লিয়ার না হন, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সে বিষয়ে আগের ক্লাসটি হয়তো অনেক আগে করা হয়েছে, জন্য ব্যাকডেটেড হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের জন্য নতুন করে আরেকটি আপলোড করার
চেষ্টা করব। এরপরে আসেন 4 নম্বর যে ফিচার্সটা আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস সাহিত্য রিলেটেড শব্দ বা উন্নত মানের শব্দ, অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি এবং কোহেসিভ ডিভাইস। তাহলে তিনটা জিনিস এইখানে রয়েছে, এই দুইটা খুব কাছাকাছি, লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি, বাট কোহেসিভ ডিভাইসটা কিন্তু আলাদা। আমরা এখানে সেন্টেন্স 4 নিয়েছি। তাহলে সেন্টেন্স 4টার ক্ষেত্রে ইউজেস একাডেমিক টার্মস লাইক ইথিক্যাল কনসার্নস, এক্সপ্লয়টেশন and violation of human rights and includes the cohesive device including। এখানে আমরা cohesive device সম্পর্কে একটু ব্যতিক্রম নিয়েছি, ইনক্লুডিং শব্দটি এখানে আপনাদের cohesive device হিসেবে আমরা ধরেছি। আপনারা যদি আমার ক্লাস রেগুলারলি দেখে থাকেন, এর আগে cohesive deviceের যে এক্সপিরিয়েন্স 5 ছিল সেখানে কিন্তু ইনক্লুডিং ঠিক এই শব্দটাকে আমরা এক জায়গায় দেখিয়েছিলাম কোহেসিভ ডিভাইস হিসেবে। যদিও আপনাদের কোহেসিভ ডিভাইসে কিন্তু এই জিনিসটি শেখানো হয়নি, আপনাদের শুধু শেখানো হয়েছিল প্রোনাউন কোহেসিভ ডিভাইস, কনজাংশনগুলো এবং কানেক্টরস অথবা লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এই কয়েকটি শুধু আপনাদের শেখানো হয়েছিল। বাট আপনি যদি এখানে জাস্ট ইনক্লুডিং এর এখানে কোহেসিভ ডিভাইস না বের করেন তাও কিন্তু হয়ে যাবে। আপনাকে তো আর ব্যাখ্যাটা দিতে হচ্ছে না, আপনাকে শুধু বাক্যটি সিলেক্ট করতে পারলেই হয়ে যাবে, আর ব্যাখ্যাটা শুধু আপনি জেনে রাখেন। এরপরে আসেন 6 নম্বর বাক্যটি আমরা নিয়েছি ইন অ্যাডিশন। আমরা জানি যে এটা একটা কোহেসিভ ডিভাইস, এবং এরপরে আমরা নিয়েছি সেন্টেন্স 7 অন দ্য আদার হ্যান্ড, এটাও কোহেসিভ ডিভাইস। এইভাবে আপনারা ব্যাখ্যাটা লিখে ফেলবেন, আমি দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেন। শিক্ষার্থীরা এর পরবর্তীতে সর্বশেষ যে কাজটি আপনাদের দেওয়া হয়েছে, ইউজ অফ সেন্টেন্সেস ফুলি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড, সম্পূর্ণ ইলাবোরেটেড এবং সম্পূর্ণ বাক্যের যে ব্যবহার, দ্যাট মিনস এট দ্য এন্ড অফ ফিনিশিং লাইন যেটা আমরা বলতে পারি। আমরা এখানে সেন্টেন্স 2 নিয়েছি, একটু খেয়াল করবেন। প্রথমেই যে বাক্যটি বলেছিল শিশু শ্রমকে বর্ণনা করা হয় এমন কাজ হিসাবে যা শিশুদের তাদের শৈশব সম্ভাবনা এবং মর্যাদা থেকে বঞ্চিত করে, যা তাদের শারীরিক এবং মানসিক উন্নতি ক্ষতিগ্রস্ত করে। তারপরে যে বাক্যটি নিয়েছিল, জাস্ট এটা আমরা ওই লাইনটির ফুল ইলাবোরেটস অন দ্য ইস্যুস, মূল যে টপিকটি ছিল চাইল্ড লেবার, এই বিষয়টিকে একটা ইলাবোরেট করেছে, প্রোভাইডিং কম্প্রেহেনসিভ ডিটেলস অ্যাবাউট দ্য কন্ডিশনস অ্যান্ড কনটেক্সট, বিষয়টিকে সম্পূর্ণরূপে বর্ণনা করে পরিস্থিতি এবং প্রেক্ষাপটের বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে এই জায়গাটাতে। এবং এখন আমরা চলে যাব আপনাদের সর্বশেষ যে লাইন দুটো ছিল ইন অ্যাডিশন, এটাও আমরা নিতে পারি নাম্বার 6, যেহেতু আমরা এটা কোহেসিভ ডিভাইসে নিয়েছি, আমরা কিন্তু এখানেও নিতে পারবো। সেটা ইলাবোরেটস অন দ্য স্পেসিফিক ইম্প্যাক্টস অফ চাইল্ডহুড লেবার, ডিটেইলিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কনসিকুয়েন্সেস, শিশু শ্রমের বিশেষ প্রভাবগুলি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে অর্থনৈতিক এবং সামাজিক পরিণতিগুলি তুলে ধরা হয়েছিল এই লাইনটিতে। এবং ফাইনালি যে লাইনটি রয়েছে সর্বশেষে, এটা তো থাকবেই অন দ্য আদার হ্যান্ড। এই ক্ষেত্রে ব্যাখ্যাটা শুধু জেনে রাখেন, আর আপনাদের শুধু কাজ হচ্ছে যে সেন্টেন্সগুলো নাম্বার এভাবে দেওয়া আর লিখে দেওয়া। আর এই পাশের যে অংশটি ব্যাখ্যাটি আমি দিয়েছি, এটা শুধু আপনাদের যারা অ্যাডভান্সড লেভেলের স্টুডেন্ট, যারা অনেক ভালো জানতে চান, শিখতে চান, তাদের জন্য। তাহলে আমরা 7টা যেভাবে ব্যাখ্যা করেছি, প্রোভাইডস দ্য থ্রো কনজাংশনস উইথ দ্য রেঞ্জ অফ আর্গুমেন্টস ডিসকাসিং বোথ সাইডস অফ দ্য ইস্যু ইন ডিটেইল, বিভিন্ন যুক্তি সহ একটি পূর্ণাঙ্গ উপসংহার প্রদান করে বিষয়ে উভয় পাশ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যে বিষয়টি আছে সেই বিষয়টি সম্পর্কে, এটা ছিল আমাদের কনক্লুডিং লাইন। আপনাদের যে ফিচারটি ছিল সেটি হচ্ছে ইলাবোরেট, ইলাবোরেট আমরা 2 নম্বরে পেয়ে গিয়েছি, এবং কনক্লুডিং লাইন আমরা দিয়েছি নাম্বার 7-এ, বাট আমরা কিছুটা পেয়েছি 6 নাম্বার সেন্টেন্সের ক্ষেত্রেও। ঠিক এভাবে শিক্ষার্থীরা আপনি যদি কাজটি করেন বা বুঝেন, তাহলে আপনাদের এই ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আমরা আজকে করলাম সেটা অনেক বেশি সার্থক হবে এবং আপনারা অনেক বেশি স্কিলফুল হবেন। আশা রাখি শিক্ষার্থীদের আজকের আলোচনাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু মন্তব্য করে জানাতে পারেন, কারণ আপনাদের একটি মূল্যবান মন্তব্য আমাদের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। অতএব আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগছে। যারা প্রথম ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।